এইটা সেই সকল ইলেকট্রনকে বলবো যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে তাহলে সরাসরি সেই সকল ইলেকট্রন গুলোকে আমরা কি বলবো? যোজ্যতা ইলেকট্রন। সোডিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে কয়টা আছে? তাহলে যোজ্যতা ইলেকট্রন কত? এক। তারপর নিয়নের সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? এখানে যেন 6টা না বলা হয়, কারণ এর স্তর হচ্ছে শক্তি স্তর কয়টা? 2টা। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা? 8টি ইলেকট্রন। পিতে 6টা, এসে 2টা, 8টা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কয়টা? 8টি। আবার সালফারের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টি। এটা এই জন্য আমরা এই সালফারের যোজ্যতা ইলেকট্রন কি বলবো? 6টি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যোজ্যতা বা যোজনী দেখবো। যোজ্যতা বা যোজনী, তাহলে সংজ্ঞাতে কি লেখা আছে? অণু গঠনকালে। অণু কখন গঠন করবে? যখন একাধিক পরমাণু কি হবে? যুক্ত হবে। তাহলে একাধিক পরমাণু যদি যুক্ত হয় তাহলে যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটাকে বলবো আমরা অণু। যেমন অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করবে? অক্সিজেন অণু। এখন একাধিক পরমাণু আছে, কিন্তু এখানে 2টা পরমাণু আছে না। তারপরে যদি আমরা হাইড্রোজেন আর অক্সিজেনকে যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে? পানি। আমি কিন্তু এখানে বেশি বিশ্লেষণ করলাম না, তাহলে আমি দেখাতে চাচ্ছি যে যৌগ কি তৈরি করতেছে? পানি। তখন পানিটাকে আমরা কি বলতেছি? এটাকে একাধিক পরমাণু আছে, এটাকে বলা হচ্ছে অণু। এটা হচ্ছে মৌলিক অণু, এটা কি যৌগিক অণু। কারণ এটাকে ভাঙলে হাইড্রোজেন আর কি পাবো? অক্সিজেন পাবো। যদিও অক্সিজেন এবং হাইড্রোজেন কখনো কি থাকে না? একা একা থাকে না, এরা সবসময় অণু আকারে থাকে। কথা কি বুঝতে পারছো? যদি যুক্ত করতে চাও এভাবে এভাবে করতে হবে। যাই হোক, ওদিকে আমি না গিয়ে আমি তোমাদের খালি বুঝাইলাম এটা মৌলিক অণু আর এটা কি যৌগিক অণু। তাহলে এই অনুগঠনকালে একটি মৌল আর একটি মৌল যুক্ত হওয়ার ক্ষমতাটাকে কি বলা হবে? যোজনী। যেমন আমি যদি সোডিয়ামের সাথে কাকে যুক্ত করি? ক্লোরিনকে যুক্ত করলাম। তা ক্লোরিন তো একা একা থাকে না, এটা মৌলিক গ্যাস, অনুসম কি দ্বিপরমাণু। তাহলে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করলো? সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। কথা কি বুঝতে পারছো? আচ্ছা বলো তো, সোডিয়াম এর সাথে যুক্ত হওয়ার কি ক্ষমতা দেখাইলো? তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়? ক্লোরিনকে দিয়ে দেয়। আর ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নেয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, একটা ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে দুইজন যুক্ত হয়ে কি তৈরি করলো? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এর সাথে যুক্ত হওয়ার একটা ক্ষমতা যে দেখাইলো, সেই ক্ষমতাটা কি ছিল? +1 এর ক্ষমতা ছিল, ঠিক না? এখানে সোডিয়াম +1 আর এটা কি মাইনাস। তার মানে এই সোডিয়াম ক্লোরিনকে যুক্ত হলে একটা ইলেকট্রন দিয়ে, আর ক্লোরিন যুক্ত হলে একটা ইলেকট্রন নিয়ে। কেন? কারণ সোডিয়াম তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের নাম কি? সোডিয়ামের নিয়ন। যখন সোডিয়ামের ইলেকট্রন কয়টা ছিল? 10টা। একটা ইলেকট্রন দিয়ে দিছে, দুঃখিত, সোডিয়াম ইলেকট্রন ছিল কয়টা? 11টা। একটা ইলেকট্রন দিয়ে দিল, কার মতো হলো? নিয়নের মতো হলো। আর ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের নাম কি? আর্গন, 18 নম্বর। আর এই ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন নিয়ে 18 মতো হয়ে গেল। তাহলে এই যে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা দেখাইলো, এটাই তার যোজনী। তাহলে সোডিয়ামের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী কত? 1। বিষয়টা এটাই। তাহলে যোজনী বা যোজ্যতা কি? একটি মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হবে? যোজনী। তাহলে যুক্ত কখন হবে? যখন তারা অনুগঠন করবে। এখন এই যোজ্যতা বা যোজনী কয়েক ধরনের আছে, ভালো করে খেয়াল করে দেখো। একটা নাম আমরা দিতে পারি পরিবর্তনশীল কি যোজনী, একটা কি সক্রিয় যোজনী, আর একটা কি সুপ্ত যোজনী। পরিবর্তনশীল যোজনী কি? যে সকল মৌলের একাধিক যোজনী থাকে সেই সকল যোজনীকে কি বলা হবে? কার্বনের কত যোজনী? 4। আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখছি। কিন্তু যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের বইয়ের 86 পেজে দেখবা যে কার্বনের যোজনী কত দেওয়া আছে? 2 এবং 4। সালফারের কত যোজনী দেওয়া আছে? 2, 4, 6। নাইট্রোজেনের কত দেওয়া আছে? 3, 5। ফসফরাসের কত দেওয়া আছে? 3, 5। কপারের দেওয়া আছে 1 আর হচ্ছে 2। তারপরে তোমার ওখানে দেওয়া আছে আয়রনের যোজনী 2 আর 3। দেখো তো এরকম করে কিছু মৌলের একাধিক যোজনী দেওয়া আছে কিনা? কিন্তু আমরা যোজনী মুখস্থ করছি কয়টা? একটা। তাহলে যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান সেই সকল যোজনীকে কি বলা হবে? পরিবর্তনশীল যোজনী। তাহলে কার্বনের যোজনী কত? 2 আর 4। সালফারের 2, 4, 6। তাহলে এগুলো কি পরিবর্তনশীল যোজনী। সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে সোডিয়ামের পরিবর্তনশীল যোজনী আছে? নাই। সক্রিয় যোজনী কি? যদি কোনো একটা মৌল, ধরো আমরা তৈরি করলাম হচ্ছে
কার্বন ডাইঅক্সাইড, বলতো কার্বনের এখানে যোজনী কত ব্যবহার হয়েছে? কারণ আমরা তো জানি অক্সিজেনের যোজনী কত, 2। তাহলে আছে কয়জন? 2 জন। 2 দ্বিগুণে কত হলো? 4। তাহলে অবশ্যই কার্বন যেহেতু একা এখানে আছে, কার্বনের যোজনী কত? 4। আবার যদি লিখি কার্বন মনোঅক্সাইড, তাহলে এখানে অক্সিজেনের যোজনী কত? 2। কারণ অক্সিজেনের কখনো পরিবর্তনশীল যোজনী নাই, হয় না। কথা কি বুঝতে পারছো? আর কার্বনের পরিবর্তনশীল যোজনী আছে 2 এবং 4। তাহলে পাশের মৌল কি? অক্সিজেন। অক্সিজেনের যেহেতু পরিবর্তনশীল যোজনী নাই, যোজনী হচ্ছে একটা, কত? 2। আর তাহলে এখানে কার্বনের যোজনী কত ব্যবহার আছে? 4। এখানে কত? 2। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে এর সক্রিয়, কার্বনের সক্রিয় যোজনী কত? 4। এখানে কার্বনের সক্রিয় যোজনী কত? 2। কথা কি বুঝতে পারছো? তাহলে কোন একটা যৌগে যার পরিবর্তনশীল যোজনী আছে, তার যে যোজনীটা ব্যবহার করা হবে সেটাকে কি বলা হবে? সক্রিয় যোজনী। তার মানে এই জায়গায় সক্রিয় আছে কত? 4। এই জায়গায় সক্রিয় কত? পরিষ্কার? তাহলে পরিবর্তনশীল যোজনী কি? যাদের একাধিক যোজনী আছে। পরিবর্তন মানে কি? পাল্টে যাবে, পাল্টে যাবে। অক্সিজেনের যোজনী কত? 2। পাল্টে যাওয়ার সুযোগ আছে? পাল্টে কিছু হবে না। সালফারের একাধিক যোজনী আছে, 2, 4, 6। তাহলে আর পরিবর্তনশীল যোজনী। কিন্তু ইলেকট্রন বিন্যাস করে সালফারের কত যোজনী পাবা? 2। সর্ববহিঃস্তর কটা থাকে? 6টা। কথা কি বুঝতে পারছো? 9 10 এতটুকুই কথাই বলতে হবে। তারপর সক্রিয় যোজনী তো বুঝছো, তাই না? এখন সুপ্ত যোজনী কত? সুপ্ত মানে কি? লুকানো, গোপন। তাহলে এখানে যদি বলো যে কার্বনের সুপ্ত যোজনী কত, এটা একটু পরিষ্কার করে দিই। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে পরিবর্তনশীল যোজনী কত বা সক্রিয় যোজনী কি, এগুলো আমরা বুঝতে পারছি না? আচ্ছা, এখন আমরা একটা যৌগ ব্যবহার করতেছি, কি রকম? কার্বন ডাইঅক্সাইড। বলতেছে এই যৌগে কার্বন এর সুপ্ত, ঠিক আছে, যোজনী কত? বুঝতে পেরেছ? তাহলে কার্বনের সুপ্ত যোজনী কত? সুপ্ত মানে কি? লুকানো। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, সুপ্ত যোজনী সমান সর্বোচ্চ যোজনী বিয়োগ কি? সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী, এই কথাটা কি বুঝতে পারছো? সর্বোচ্চ মানে কি? যে যোজনীটা সবচেয়ে বড় থাকবে সেখান থেকে সক্রিয়টা বাদ দিব। যেমন এখানে আমরা প্রশ্ন করছি, এটা সব যদি আমরা করি, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে সুপ্ত যোজনী কত হবে? কার্বন এর সুপ্ত যোজনী। কার্বনের সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী কত? এই কার্বনের যোজনী কত কত? 2 আর 4। সর্বোচ্চ কোনটা? এটা কথা কথা এতক্ষণ লাগে? হ্যাঁ, সর্বোচ্চ যোজনী কত? 4। আর কার্বন ডাইঅক্সাইডের সক্রিয় যোজনী কত? একটু আগে বুঝালাম। কত কার্বন ডাইঅক্সাইডে? -2 ছিল না? 2 দ্বিগুণে কত হয়? 4। তাহলে অবশ্যই এখানে +4 ব্যবহার হয়েছে, এরকম বিষয়টা তো না। তাহলে যোজনী কত? 4। তাহলে সক্রিয় যোজনী কত? 4। সুপ্ত যোজনী কত? কথা কি বুঝতে পেরেছো? তোমাদের এগুলো কোথায় আসবে? এমসিকিউ আসবে। এই একদম বুঝছি। সর্বোচ্চ যোজনী থেকে সর্বনিম্ন যোজনী নাকি সক্রিয় যোজনী? সক্রিয় যোজনী বাদ দিব। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো আর একটা প্রশ্ন করি, করব। একটা হচ্ছে ফেরাস ক্লোরাইড এ আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে ফেরিক ক্লোরাইডের আয়রনের সুপ্ত যোজনী কত? উপরে সূত্রটা ভালো করে দেখো তো। এত এর কি যোজনী? সুপ্ত যোজনী সমান কি হবে? আয়রনের যোজনী আছে কত কত? 2 আর 3। এর ভেতর সর্বোচ্চ যোজনী কত? 3। আর সক্রিয় যোজনী মানে এই যৌগে ব্যবহার হয়েছে কত? আচ্ছা, ক্লোরিনের যোজনী কত? 1। আছে কয়জন? 2 জন। আর আয়রন আছে একাই আছে, এই জন্য আয়রনের যোজনী কত ব্যবহার আছে এখানে? কত ব্যবহার আছে? 2। তাহলে এর সুপ্ত যোজনী কত? কথা কি মাথায় ঢুকছে এখন? আচ্ছা, আর একটা প্রশ্ন।
যখন যোজনী কম ব্যবহার হয়েছে তখন এর নামের শেষে কি হবে আস, আর বেশি ব্যবহার হলে ইক। কথা কি বোঝা গেল? আর কপারেরও তাই, কপারের যোজনী হচ্ছে 1 আর হচ্ছে 2। কমটা ব্যবহার হলে কি হয় আস, আর বেশিটা ব্যবহার হলে মাথায় যেন থাকে। এটা দিলাম, এটা নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড। এ আয়রন এর সুপ্ত যোজনী কত? তাহলে একইভাবে আয়রন এর সুপ্ত যোজনী, তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3। এখানে ব্যবহার হয়েছে কত? 3। বুঝতে পারছিস কথা? তাহলে বিয়োগ কত? 3। ফলাফল তাহলে এই যে পরের যে যৌগটা, এটার তাহলে সুপ্ত যোজনী কত? 0। আর এটার সুপ্ত যোজনী কত? 1। কথা কি বোঝা গেল? মাইনাস হইলে করতে পারে এটি। হ্যাঁ, যোজনী প্লাস মাইনাস হয়? যোজনী তো প্লাস মাইনাস হয় না। মাথায় ঢুকছে? তাহলে আগামীকালের পড়াটা নাও। আগামী দিনের পড়া, পরিবর্তনশীল যোজনী কাকে বলে, সক্রিয় যোজনী কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে, তিনটাই।